বিবিসি বাংলা নিউজের একটি প্রতিবেদন। সেইখানে বলা হয়েছে বাংলাদেশে যে এই গত বছর ৫ই আগস্টের বেশ কিছু ঘটনা, জুলাই আগস্টের অনেক ঘটনা, কিন্তু সেই সংবাদটিতে আমরা একজন নিউজম্যান হিসেবেও দেখেছি অসংখ্য বিভ্রান্তি রয়েছে, অসত্য রয়েছে, তথ্যের ঘাটতি রয়েছে এবং একপাক্ষিক বা পক্ষপাত দুষ্ট। তো বলা হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী যারা সংবাদ মাধ্যমে এর আগেও কাজ করেছিলেন, যেমন শফিকুল আলম, যিনি আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেও ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের হয়ে কাজ করেছেন, তার পুরস্কার পেয়েছেন। বিবিসিতে এর আগে যিনি ছিলেন তিনি ডক্টর ইউনূসের লোক হয়ে যে কাজ করেছেন তার ফল পেয়েছেন, তার পুরস্কার হিসেবে তাকে ইউকেতে প্রেস মিনিস্টার করা হয়েছে, গোলাম মর্তুজাকে ইউএসএ তে পাঠানো হয়েছে। এরকম তার মানে এখনো যারা বিবিসিতে বিশেষ করে বাংলাদেশে কাজ করছেন বা অন্যান্য মিডিয়াতে, তারা এই যে এক একটি প্রতিবেদন করেন এবং একপাক্ষিক এক পেশে, এর আড়ালে তারা আসলে কি করতে চাচ্ছেন, আপনার বিশ্লেষণ? আপনি বিবিসির তো পুরো প্রোগ্রামটা আপনি দেখেছেন, তাই তো? এই 35 মিনিটের প্রোগ্রামটা দেখেছেন। আমার কাছে মনে হয় যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পুরো ভিডিওটাকে আমরা কয়েকটা অ্যাসপেক্টে দেখতে পারি। আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা বেসিক তথ্য দিয়ে নেই, তাহলে যেটা হবে সাধারণ দর্শকদের জন্য ইজি হবে জিনিসটা ভাবার। কারণ আমার কাজই হচ্ছে যে কোনো টকশোতে গেলে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে তরুণদের সাথে, একই সাথে অন্যান্য জনগোষ্ঠী কিন্তু তরুণদের সাথে এক ধরনের মিথস্ক্রিয়া আমি করবার চেষ্টা করি, যাতে করে তাদের সাথে আমার থটটা শেয়ার করা হয় আপনার প্রোগ্রামের মাধ্যমে। আমি আজকে একটা তথ্য পেলাম যে এই তথ্যচিত্রটি যিনি তৈরি করেছেন তিনি একটা আপনার স্টেটমেন্ট দিয়েছেন। তার নাম হচ্ছে রাফিদ হোসেন। রাফিদ হোসেন আপনার জুলাই মাসের 18 তারিখে কি স্ট্যাটাস দিয়েছে, মানে যিনি এই তথ্যচিত্রটি তৈরি করেছেন তার পলিটিক্যাল অবস্থানটাকে আমরা একটু জানবো। সে লিখেছে, কিসের সংলাপ, কিসের আলোচনা? আপনার ধারণা শুধু কোটার জন্য এত মানুষ রাস্তায় নাইমা আসছে? বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, গুম, টাকা পাচার আর সর্বোপরি আমাদের সম্পূর্ণ ডিহিউম্যানাইজড কইরা রাখার পুঞ্জীভূত ক্ষোভ, এইগুলা কয়দিন দাবায় রাখবেন ভাবছিলেন? ঠিক আছে। এরপরে আপনার তিনি স্ট্যাটাস দিয়েছেন আরো, আমি পড়ি। অগাস্টের 2 তারিখে, এভরিওয়ান নিডস টু বি ওয়েল অ্যাওয়্যার অফ দ্য বারবারিক বিগিনিংস অফ দ্য ফেসিস্ট রেজিম। ঠিক আছে। তিনি এটা নিশ্চিত করেছেন যে আওয়ার ডকুমেন্টারি অন জুলাই ইজ আউট। অ্যাজ এ প্রডিউসার, দিস ইজ মাই ফার্স্ট ডকুমেন্টারি। উইথ অল মাই হার্ট আই থ্যাংক এভরিওয়ান হু patiently sat with me for interviews. তার মানে আমি এখানে কয়েকটা জিনিস নিশ্চিত করলাম যে রাফিদ হোসেন যে এই ডকুমেন্টারিটা বানিয়েছেন এটা যেমন আমি নিশ্চিত করলাম, একই সাথে উনার অবস্থানটা 18 জুলাই গত বছর কি ছিল সেটাও আমি আপনাকে জানালাম। এখন একজন পার্টিজান ব্যক্তি, যিনি ইউনূসপন্থী, যিনি এই জুলাই জঙ্গি, এই টোকাইদের পন্থী বা নিজেই এই খুন খারাপিতে অংশগ্রহণ করেছেন, যিনি যার হাতে রক্তের দাগ আছে, তিনি আবার ডকুমেন্টারি যখন মেক করে স্বাভাবিকভাবেই আমি নাম্বার 1 কোশ্চেন রেইজ কিংবা রেড বাটন চাপ দিতে বলবো যেসব তরুণ তরুণীরা বা যারা দেখছেন। নাম্বার 1 রেড বাটন। নাম্বার 2 রেড বাটন হচ্ছে এই পুরো ডকুমেন্টারিটা যেই মানুষটা দেখবেন, আমার কাছে মনে হয় যে গতকাল কি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আমাদের মব সাইকোলজি নিয়ে আমি আজকে একটা বই পড়ছিলাম। মব সাইকোলজির ব্যাপারটা কি জানেন তৌফিক ভাই? আজকে আমি এই বইটা যখন পড়লাম আমার মনে হয় একটু আমি রেস্ট নেওয়ার জন্য আমি দুপুরবেলায় খাচ্ছিলাম, তো খেতে খেতে আমি একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা সাক্ষাৎকার গ্রহণ করেছেন পান্না সাহেব নামে একজন সঞ্চালক, এবং সাক্ষাৎকার দিচ্ছিলেন আম জনতা পার্টির এক নেতা, তার নাম হচ্ছে তারেক রহমান। কেমন? তো তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি এই 32টা কেন আপনি ভাঙতে গেলেন? মানে সে এটার জন্য রিপেন্ট করছে যে 32 ভাঙাটা তার উচিত হয়নি, এটা অন্যায় হয়েছে, কিন্তু সে একই সাথে বলছে যে ওই সময় তো এটা সবাই ইমানি দায়িত্ব মনে করে গেছে যে 32 ভাঙতে হবে, অর্থাৎ সবাই যেহেতু গেছে তাই আমিও গেছি। তো সকালবেলায় পড়া আমার যে মব সাইকোলজি,
আর দুপুরবেলায় এটার একেবারে উদাহরণ, মানে কি এক অদ্ভুত কোইন্সিডেন্স যে আমি বই পড়ে আবার সেটার উদাহরণও দেখতে পেলাম ভাত খেতে খেতে। তো এর মানে হলো যে মবটা এমন একটা ব্যাপার, আপনাকে আমি একটা উদাহরণ, আপনি যেই দেশে আছেন সেখানকার কোনো একটা মার্কেটে যদি কোনো এক স্যাটারডেতে যান, হঠাৎ করে আপনি যেটা করবেন ভিড়ের মধ্যে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন হঠাৎ করে ভিড়ের মধ্যে 5 মিনিট, দেখবেন আপনার সাথে আরো 50-60 জন লোক জুটে যাবে। আপনি এটা বাংলাদেশ হোক আর নেদারল্যান্ড হোক আর যেই হোক না কেন, দিস ইজ এ মব সাইকোলজি। তো এই ডকুমেন্টারিটার ক্ষেত্রে আমি এই মব সাইকোলজি নিয়ে বলি। সাইকোলজিটা এমন, এই ডকুমেন্টারি দেখার পরে এত খারাপ প্রধানমন্ত্রী এত খারাপ এত কিছু, মানে এর কারণ হলো প্রথমত বিবিসি একটা স্বনামধন্য টিভি প্রতিষ্ঠান, সেইখানে দেখিয়েছে, তাহলে মনে হয় ঠিকই দেখিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা প্রায় মজা করে বলি যে যেহেতু ইংরেজিতে কথা বলেছে তাহলে মনে হয় ঠিকই বলেছে। তো এই ডকুমেন্টারির কোথায় লুফল আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় সমস্যা আছে, এইটা এখন অনেক মানুষই বুঝবে না। এটা যখন সে সেকেন্ড বার দেখতে যাবে বা আস্তে তার একটু মাথাটা ঠান্ডা হবে, তখন সে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আমি এখন করছি। সেটা হলো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি অডিও বলে, মানে তারা দাবি করছে এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা, তিনি সেখানে বলছেন উইথ কনসার্ন, আমি এটা বলছি যে আমি এটা মনে করি না মাননীয় প্রধানমন্ত্রীর গলা। এই কারণে মনে করি না কারণ অ্যাজ এ লয়ার হিসেবে আমার কাছে কোনো এভিডেন্স নেই এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা কিনা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কিনা। খোদ বিবিসি তাদের ওইখানে বলেছে যে তারা নিশ্চিত হতে পারেনি, তারা কনফার্মড না এটা তার গলা কিনা, সুতরাং সেটা নিয়ে কথা বলাটা বাতুলতা। কিন্তু যুক্তির খাতিরে যদি ধরেন আমি আর আপনি দুজনই মেনে নেই যে এই ভয়েসটি তার, আমাদের অনেকগুলো প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, উনি কি এই 11 সেকেন্ড কথা বলেছেন? ব্যাপারটা 11 সেকেন্ডের আগে কি বলেছিলেন, 11 সেকেন্ডের পরেই বা কি বলেছিলেন, মানে আগে পরে, অর্থাৎ ওনার যে হোল কনভারসেশন, সেই পুরো কনভারসেশনটা আমি শুনতে চাই। এই কনভারসেশনটা কে রিট্রাইভ করলো, কার কাছে ছিল, এইটাকে সংরক্ষণের পদ্ধতিটা কি ছিল, এইটা কি কোনোভাবে ডিস্টর্ট করা হয়েছে, কোন জায়গা থেকে কাটছাট করে নেওয়া হয়েছে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে পজ, এই পজটা কি আরো কোনো বাক্যকে বাদ দিয়ে ওই পজটা আমি শুনতে পাচ্ছি? আমার অনেকগুলো প্রশ্ন আসছে। কেমন? আপনি যদি খোদ গোলাম আজমের কথাই ধরেন, ৭১-এর অন্যতম যুদ্ধাপরাধী, তার যখন বিচার হয়েছিল তারও কিন্তু এভিডেন্স গুলোকে যাচাই বাছাই করা হয়েছিল নানান ভাবে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য যে অপরাধী আমার চোখে গোলাম আজম বা রাজাকাররা, তাদের বিচারের সময় তাদেরকে আমরা আত্মপক্ষ সমর্থনের পৃথিবীর বিখ্যাত লয়ার বা যেখান থেকে খুশি ওখান থেকে লয়ার আনার সেই আপনার সুযোগ সুবিধাগুলো দিয়েছিলাম। এখানে তো সেসব বালাই নেই। একপাক্ষিক ভাবে আপনার বিবিসিতে আপনার এই কাজটা করছে। কিভাবে করতে পারছে? বিবিসি বাংলার হেড ছিল হচ্ছে আকবর হোসেন। সেই আকবর হোসেন এখন ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার। ফলে যেই ঘটনাটা এখানে ঘটেছে সেখানে এই যে বায়াসনেস, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যেই অডিও বা যেই ভিডিওর যে কন্টেন্ট গুলো, সেগুলোর আগে পরে কিছু নেই। যেমন যাত্রাবাড়ির ঘটনা বলা হচ্ছে, যাত্রাবাড়িতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে দুজন পুলিশ অফিসারকে আপনার ওভারব্রিজে আপনার ঝুলন্ত ভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমরা সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাইনি। তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটেই নেই? কিন্তু আমাদের জীবদ্দশাতে আমরা যে ঘটনাগুলোকে প্রত্যক্ষ করেছি, ওই পার্টিকুলার ঘটনাতে যখন ওই ঘটনাগুলো অনুপস্থিত থাকবে, তখন আমরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করব যে ওই ইভেন্টগুলো গেল কোথায়, বা ওই ইভেন্টগুলো আপনি আনলেন না কেন? এই প্রশ্নটা যখন আপনি আমাকে করবেন, তখনই আমি আস্তে আস্তে আমার যে বক্সগুলো আছে এগুলো খোলা শুরু করব। যে আপনি যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আনলেন না, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? মানে আপনি কি প্রমাণ করতে চাইছেন? সরকার গিয়ে আপনার ওইখানে মারধর করেছে, সরকার গিয়ে এমনি ওইখানে টিয়ার সেল নিক্ষেপ করেছে বা রাবার বুলেট মেরেছে, বা ওইখানে পুলিশরা গিয়ে ওইখানে প্রতিরোধ করেছে, ব্যাপারটা কি এমন? তো আপনাকে এইসব প্রশ্নগুলো আনতে হবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেবে কে?
এই প্রশ্নের উত্তরগুলো আমাদের তো জানা খুবই খুবই প্রয়োজন। যে যদি এই কনভারসেশনটা মাননীয় প্রধানমন্ত্রীর হয়ে থাকে, আমি আবার বলছি, যদিও আমি কোনোভাবেই মনে করি না এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা। সবচেয়ে বড় ব্যাপার, উনার গলাই আমার মনে হয়নি এটি। আমি উনার গলাকে গত 10 মাস ধরে অত্যন্ত নিবিড় ভাবে আমার সেই সুযোগ হয়েছে, আমার কানে এখনো তার কণ্ঠ স্পষ্ট, ফলে উনার গলা বলে এটা আমার মনে হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি এটা উনার গলা হয়েও থাকে, আগে পরে কি আছে আমি জানতে চাই। ধরা যাক তৌফিক ভাই, আমি একটা কনভারসেশন আপনার সাথে করছি। কনভারসেশনটা হচ্ছে এমন যে আপনাকে যদি মিস্টার এক্স গুলি করতে আসে, তৌফিক ভাই আপনি লোকটাকে গুলি করে দেবেন, কোনো দিকে তাকাবেন না। এখন এই কনভারসেশনটা লিক হয়ে গেল, তা আমি তো শুধুমাত্র ওই অংশটা কেটে রাখবো যে ওই লোকটাকে দেখা মাত্রই গুলি করে দেবেন, কোনো দিকে তাকাবেন না। কিন্তু আমি যে আপনাকে বলেছি ওই লোকটা আপনাকে গুলি করতে আসে, এই কথা কে বলবে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই ডকুমেন্টারির শুরুর দিকে 7 বা 8 মিনিটের দিকে একটা ইন্টারেস্টিং লাইন আছে। সেখানে বলা হচ্ছে যে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে জেলে পোড়া হতো। আমি যে সময়ে বেঁচে ছিলাম, অর্থাৎ আমি যে এই সময় বেঁচে আছি, আমার তো এই জিনিসগুলোকে একেবারে সামনাসামনি প্রত্যক্ষ আমি করেছি। তাহলে আমার কাছে প্রশ্ন আসবে, আসিফ নজরুল গত 16 বছরে গ্রেফতার হয়নি কেন? রুমিন ফারহানা গ্রেফতার হয়নি কেন? গোলাম মর্তুজা গ্রেফতার হয়নি কেন? গোলাম মাওলা রনি গ্রেফতার হয়নি কেন? কিংবা সরকারের বিরুদ্ধে যারা যারা এই টক শোটাতে রাত 10টা বা 11টার পরে বলতেন, তাদের কেউই গ্রেফতার হয়নি কেন? আমি নিজে শত শত টক শোতে অ্যাটেন্ড করেছি, যারা সরকারের বিরুদ্ধে বলেছে, একদম ওপেনলি বলেছে বাংলাদেশে থেকে, তারা গ্রেফতার হয়নি কেন? অর্থাৎ ওই আগের কথা, আমার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সাথে তো এই ডকুমেন্টারি মিলছে না। তার মানে এই ডকুমেন্টারি একটা সুনির্দিষ্ট ইন্টেনশন নিয়ে তৈরি হয়েছে। ফলে আপনি যখন আমি যদি একটা বক্তব্য দেই আপনাকে এখন, এই বক্তব্যের মধ্যে যদি আমি ভুল তথ্য হতে পারে আমার অসতর্কতার কারণে, সেটার জন্য আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু ইন্টেনশনালি যদি আমি আপনাকে মিথ্যা তথ্য দেই এবং আপনি সেটার প্রমাণ পান, তাহলে আমার পুরো বক্তব্যই তো আপনার কাছে মনে হবে যে না, লোকটা তো আসলে মিথ্যা কথা বলে, তাই না? সো আমার ক্রেডিবিলিটি আমি হারাবো। ফলে আমি এই ডকুমেন্টারিটাকে সংক্ষেপে, আমি যতটুকু বললাম সেইটা সংক্ষেপ করলে দাঁড়ায় যে এই ডকুমেন্টারিটাতে অনেক ধরনের ফ্লজ রয়েছে, অনেক ধরনের মিথ্যে একপাক্ষিক তথ্য রয়েছে, মিথ্যে তথ্য রয়েছে, একপাক্ষিক তথ্য রয়েছে, অসত্য তথ্য রয়েছে, এবং তথ্য উইথেল করা হয়েছে। আমি এই ডকুমেন্টারি সম্পর্কে এটাই বলবো। জি, এই যে বিবিসির যখন এই ডকুমেন্টারিটা প্রকাশ পেল, এর পরপরই দেখলাম এই যে এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বললেন যে এটি বিবিসি সংগ্রহ করে নাই, এটি আমাদের ইনভেস্টিগেশন টিম এটি করেছে। তার মানে এটি কি আবার প্রমাণ হলো যে আগে যেমন শোনা যেত ডিজিএফআই বা বিভিন্ন তারা এই ধরনের কিছু জিনিসপত্র মিডিয়াকে সাপ্লাই দিত, এখন কি সরাসরি আদালত থেকে এটা সাপ্লাই দেওয়া শুরু করেছে? ওরা তো তাজুলের কথায় তো তাই মনে হচ্ছে। তাইলে এই বিচার প্রক্রিয়া বা এই ট্রাইব্যুনালটা কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পেতে পারে, আদৌ পাবে কি? আচ্ছা, এখানে আপনি অনেকগুলো বক্তব্য নিয়ে এসেছেন। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আইনি প্রশ্ন, আইনি ব্যাখ্যার দাবি রাখে। প্রথম প্রশ্ন আপনি করেছেন যে ক্যারেক্টারটা নিয়ে, সেটা হচ্ছে কথিত এই দখলদার সরকারের একটা কথিত বলবো, একে কিসের চিফ প্রসিকিউটর, বাট আপনার আলোচনার সুবিধার্থে আমি চিফ প্রসিকিউটর বলতে হচ্ছে। একজন চিফ প্রসিকিউটরের আপনি আলাপ নিয়ে এসেছেন। আপনার আলাপে আরেকটা সেগমেন্ট আছে, প্রশ্নে আরেকটা সেগমেন্ট আছে, সে সেগমেন্ট হচ্ছে তথ্য সংরক্ষণ পদ্ধতি, এটা নিয়ে ডিসপিউট তৈরি হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে যদি কোনো ধরনের এভিডেন্স থাকে, সেই এভিডেন্স আপনি মিডিয়াকে দিচ্ছেন, যেটা আইনি এখতিয়ারের মধ্যে পড়ে না। আপনি আপনার যেই এভিডেন্স আছে সেগুলো আপনি বিলিয়ে বেড়াবেন না, ডেফিনেটলি নট। তদন্তকারী কর্মকর্তাও যদি এই তথ্য দিয়ে থাকে, তাহলে এই তথ্য কিন্তু আপনি দেবেন না, যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার, তাই তো? জি। কারণ এই তথ্যটা কিভাবে ব্যবহৃত হবে আপনি তো জানেন না, ইউ ডোন্ট নো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে
যে অ্যাডমিসিবিলিটি অফ দ্য এভিডেন্স। তাহলে আমি প্রথম পর্বে চলে যাই, সেটা হচ্ছে প্রসিকিউটর। এই চিফ প্রসিকিউটর, এই লোকটি এই ট্রাইব্যুনালেরই ডিফেন্সের প্রসিকিউটর ছিল। প্রসিকিউটর তো নয়, ডিফেন্সের লয়ার ছিল, বা ডিফেন্স অ্যাটর্নি বা অ্যাডভোকেট, যেটাই আপনি বলুন না কেন। এই ট্রাইব্যুনালে যারা এসেছে তাদের পক্ষে, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল রাজাকার যুদ্ধাপরাধী, তাদের আইনজীবী হিসেবে ছিল একই লোক। আবার যখন প্রসিকিউশনে আসে তখন প্রথম ব্যাপার হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমাদের 1972 সালের যেই বার কাউন্সিল রেগুলেশন আছে, সেই বার কাউন্সিল রেগুলেশনকে এটা ব্রিচ করে। আমি ধারাটা একটু দেখে বলতে পারবো রেগুলেশনের কত নাম্বার আর্টিকেল, সেই আর্টিকেলটা কত নাম্বার আর্টিকেলকে ব্রিচ করেছে, এটা আমি হয়তোবা দেখে আপনাকে জানাতে পারবো এই প্রোগ্রামে, আপনি আমাকে একটু মনে করিয়ে দেবেন। 2 নাম্বার হচ্ছে যে তাজুলের আপনার যে নিউট্রালিটি, এটা তো আপনি স্বাভাবিকভাবেই জানেন যে সে জামাত শিবির করতো এক সময়, এরপরে জামাতে ইসলামী করেছে, এরপরে রাজাকারদের লয়ার হয়েছে, তারপরে সারা পৃথিবীতে ক্যাম্পেইন করেছে, ক্রমাগতভাবে বিচারের আগেই রায় দিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ট্রাইব্যুনালের ওপেনিং স্টেটমেন্টে সে বলেছে যে এই বিচার প্রক্রিয়া শুধু একটি প্রতিশোধের বিচারই নয়, এখানে ন্যায় বিচারও প্রতিষ্ঠা হবে। মানে ব্যাপারটা যেরকম শুনতে মনে হলো সেটা হচ্ছে যে তৌফিক সাহেব, আপনাকে যে আমি আঘাত করেছি, সেই আঘাত আপনার গায়ে আপনাকে যেই ট্রাকটা ধাক্কা দিয়েছে, সেটি আমার পরিকল্পিত ধাক্কাই শুধু নয়, এইটা একটা ন্যায় বিচারের অংশ। পুরো ব্যাপারটা আমার কাছে ওইটা শোনালো যে আপনি একটা অস্ত্র নিয়ে এসে আইনকে একটা অস্ত্র বানিয়ে সেটা তাক করে আপনি বলছেন যে এটা একটি প্রতিশোধের বিচার বা একটা প্রতিশোধ নিচ্ছেন আপনি, একই সাথে আপনি আবার ন্যায় বিচারও চাচ্ছেন। তো প্রতিশোধ এবং ন্যায় বিচার তো একসাথে যায় না। তো যেই লোকটি বলছে প্রতিশোধের বিচার করছে, যেই লোকটি বলছে যে আপনার ফাঁসি দেবে, যেই লোকটি বলছে যে তদন্ত কর্মকর্তা এইটা ডকুমেন্টারি বানানোর জন্য এভিডেন্স দিয়ে দিয়েছেন, সেই চিফ প্রসিকিউটর বা যেই চিফ প্রসিকিউটরের সিরিয়াস রকমের আইনকে ভঙ্গ করেছে, সেই চিফ প্রসিকিউটর যখন তথ্যগুলো দেয়, আপনাকে বুঝতে হবে যে এই এভিডেন্স গুলো কোত্থেকে পেয়েছে। 2 নাম্বার সেটা হচ্ছে যে, যেটা আমি অবশ্য আগের আলোচনাতেই বলেছি, যে এভিডেন্সকে সংরক্ষণ করার পদ্ধতিটা কি ছিল। আমরা যখন আদালতে কোনো একটি টেলিফোন কনভারসেশনকে এভিডেন্স হিসেবে সাবমিশন দেই আদালতের কাছে, তখন আদালত আমাদের কাছে অনেকগুলো জিনিস জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? তারা জিজ্ঞেস করে যে এই ডকুমেন্ট, এই এভিডেন্সটা আপনি কোত্থেকে পেলেন, এইটা আপনি কিভাবে সংগ্রহ করেছেন, এইটার পাওয়ার পদ্ধতিটা জানতে চায়। আপনি যার সাথে কথা বলছেন তিনি কে, তার পরিচয় কি, কনটেক্সট কি, এবং এইটা ইল্লিগালি এইটা আপনার অবটেইন করা হয়েছে কিনা। ইল্লিগালি যে কোনো ধরনের অবটেইনড ডকুমেন্ট আপনার ইনঅ্যাডমিসিবল। যদিও এটা নিয়ে ভিন্ন ধরনের আপনার আইনি কেস লতে ডিফারেন্ট ধরনের আপনার কেসে নানান ধরনের প্রিন্সিপাল এসেছে। আমি এরকম বেশ কিছু মামলার উদাহরণ দিতে পারবো যেখানে এই ধরনের অডিও রেকর্ডিং গুলোকে আদালত গ্রহণ করেনি। কেমন? আদালত গ্রহণ করেনি, ফলে এই যে অডিওটা নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এটা কমপ্লিটলি একটা আইনি প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় আইনকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এই ধরনের অডিও নিয়ে যথেষ্ট সন্দেহের দাবি রাখে।